বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্কশপে উপস্থিত সম্মানিত ইনস্ট্রাক্টর ডক্টর মোহাম্মদ আনিস, উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এখনকার লেকচারের বিষয় হচ্ছে উপনিবেশিক শাসন কাঠামো ও বাংলায় ইসলামিকীকরণ মুসলমানদের প্রান্তিকতা। এখানে কয়েকটা মৌলিক কথা বলা আছে। এক হচ্ছে উপনিবেশিক শাসন কাঠামো, দেন হলো বাংলায় ইসলামীকরণ, মানে ইসলামীকরণ থেকে এটাকে সরিয়ে আনা যেটা, এরপর হচ্ছে মুসলমানদের প্রান্তিকতা। তা আমার সময় অ্যারাউন্ড 40 মিনিট না, 40 মিনিট। লেকচারটা অনেক বড়, এরপরও চেষ্টা করব 40 মিনিটের মধ্যে যতটুকু বলা যায় এবং সময় নষ্ট যাতে না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা যদি শাব্দিক বিশ্লেষণে যাই, প্রথম হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শাসন কাঠামো। একটা শাসন কাঠামো কি দিয়ে চলে? এটার প্রশাসনিক, আইনগত, অর্থনৈতিক, শিক্ষা, সামরিক কাঠামো এই সবগুলো থাকে। এবং যখন আপনি একটি শাসন কাঠামোর কথা বলবেন, তার একটা আইনগত দিক রয়েছে, প্রশাসনিক দিক রয়েছে, অর্থনৈতিক, সামাজিক অ্যাক্টিভিটি সেখানে রয়েছে। যখন আমরা বলছি ইসলামীকরণ, এর মানেটা কি? এর মানে হচ্ছে বাংলায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠান, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক কার্যক্রমের মধ্যে ইসলামকে ধীরে ধীরে নাই করে দেওয়া, ইসলামকে ক্রমান্বয়ে নাই করে দেওয়া, ইসলামের যেই পাবলিক স্পেয়ারে যে ইসলাম ছিল সেই ইসলামকে ধীরে ধীরে সরিয়ে ফেলা। আর মুসলমানদের প্রান্তিকতা বলতে আমি যদি একদম এক বাক্যে বলি, মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া, পিছিয়ে পড়া এবং বঞ্চিত করা। তাহলে একটি প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে, একটি উপনিবেশিক কাঠামোর মধ্য দিয়ে ধারাবাহিক প্রক্রিয়াতে ইসলামীকরণ করা হয়েছে। আর যার আলটিমেট রেজাল্ট হিসেবে মুসলমানরা যেখানে ক্ষমতায় ছিল, নেতৃত্বে ছিল, কর্তৃত্বে ছিল, সেখান থেকে একেবারে নিচু স্তরের মানুষে পরিণত করে দেওয়া হয়েছে। এবার আসেন, মুসলমানরা আসলে এই নেতৃত্বটা কবে পেয়েছিল? আমরা জানি যে 1204 সালে বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে বাংলা মুসলিম শাসন শুরু হয়। এবং এই মুসলিম শাসনটা আপনি ছোটোখাটো কিছু ইন্টারাপশান ছিল, একেবারেই ধরতে পারেন একটানা 1757 সাল পর্যন্ত রান করে। 1757 সালের পরেও কয়েক বছর ছিল, কিন্তু সেইটা মুসলমানদের কমপ্লিট কর্তৃত্ব, নেতৃত্ব সেখানে ছিল এটা বলা যায় না। সো আমরা যদি ধরে নেই মোর দ্যান 500 ইয়ার্স, একটানা 550 বছর প্রায় একটানা মুসলমানরা এখানে কর্তৃত্ব করেছে, নেতৃত্ব দিয়েছে। এখানে শাসকদের মধ্যে খিলজিরা ছিল, তুগলক, হোসেন শাহী, আফগানি, মোগল, লাস্টের নবাবরা ক্ষমতা চালিয়েছে। এখন আসেন, এই সময়কালে মুসলিম শাসকরা কি করেছেন? আমি মোটা দাগে 3টা পয়েন্ট বলবো। প্রথমত হচ্ছে তারা ইসলামী আইন অনুশাসনের উপর ভিত্তি করে একটি ন্যায়ানুগ শাসন ব্যবস্থা তৈরি করার কাজ করেছেন। পাবলিক স্পেয়ারে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। পাবলিক স্পেয়ার কি, এটা নিয়ে আরেক বক্তব্যের ব্যাপার, টার্মটা লিখে নিয়ে যেন। দেন তারা কি করেছেন? মুসলিম ব্যবসায়ী যে বণিকরা ছিলেন, এই মুসলিম ব্যবসায়ী এবং বণিকরা বাংলাকে পৃথিবীর অন্যতম সেরা ট্রেডিং হাবে পরিণত করেছে। এটা আমাদের ডক্টর আনিসের বক্তব্য উঠে আসার কথা। এটা একটা ট্রেডিং হাব ছিল। আমরা আমাদের যেই বন্দরের ইতিহাস পড়ি, আমাদের সামান্দার বন্দরের ইতিহাস পড়ি, আমরা ওই ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখি যে আরবরা কিংবা ধরেন ইউরোপিয়ানরা আমাদের এখানে আসছে বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য আসছে। তো এই ব্যবসায়িক হাব তৈরি করার পিছনে
সবচেয়ে বড় অবদান রেখেছে মুসলমানরা। এবং আলেম ওলামা সুফিগণ বা যারা শিক্ষিত মানুষ তখনকার, তারা কি করেছেন? শিক্ষার প্রসার ঘটিয়েছেন, লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এখানে একটা স্ট্যাটিস্টিক্সে বলছে যে প্রায় 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল সারা বাংলায়। এখন আপনি বলতে পারেন যে 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান যদি মক্তব হয়, তাহলে 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান কী হবে? এটা আপনি দেখুন, আমি এটা প্রায় বলি যে বর্তমানে পৃথিবীর ইকোনমি হিসাব করলে বাংলাদেশের ইকোনমি অনেক পেছনে, কিন্তু ওই মাওলানা মৌলবীদের, আলেম ওলামাদের, মানে সুফি দরবেশদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে যারা পাশ করেছেন, তারা বাংলার ইকোনমিকে পৃথিবীর 1 নম্বর ইকোনমি বানাইছে। তাহলে আপনার এখন ক্লাস লেকচার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে যেই কাজ আপনারা করতে পারেন নাই, ওর মাদ্রাসা পড়েছে বেটার কাজ করছে। এখন সমস্যাটা বাচ্চা কোন জায়গায়? যে মাদ্রাসা শুনলে আমরা মনে করি যে কওমি মাদ্রাসা, যেখানে পড়াশোনা হচ্ছে না, একটা ভাব নিজের মধ্যে চলে আসে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওরা কিছু জানে না, এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়। প্র্যাকটিক্যালি পৃথিবীতে শিক্ষার উদ্দেশ্যটা কি? এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড, বডি অ্যান্ড সোল। যা বলে তা নিজের শরীর, আত্মা, মনের মধ্যে সেটা থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা নাই। ব্রিটিশরা যে এডুকেশন সিস্টেম ডেভেলপ করে দিয়েছে, যা বলে তা কাজ করে উল্টাটা। যেই কথা তারা শেখায়, অ্যাপ্লিকেশন কমপ্লিটলি উল্টাটা হয়। এখন আসেন, এই সুন্দর একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরে ব্রিটিশরা বাংলায় এসে বাংলার কর্তৃত্ব নেয়। যদি অফিসিয়াল কর্তৃত্ব বলেন, তাহলে 1765 সালে তারা এলাহাবাদ চুক্তির মধ্য দিয়ে তারা দ্বৈত শাসন, যেটাকে আমরা বলি, দেওয়ানি লাভ করে বাংলায়। দেওয়ানি লাভের মধ্য দিয়ে দ্বৈত শাসন শুরু হয়। এখন ব্রিটিশদের যেই শাসন কাঠামো বাংলায় তারা প্রতিষ্ঠা করেছে, এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আজকে আলোচনা করব না। আমরা শুধু এতটুকু মনে করে দিতে চাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসা করার অনুমতি পেয়েছিল। শুরুর দিকে তারা 16 শতকে ব্যবসা করার অনুমতি পায়, এবং নানান সহযোগিতা করার কারণে মুঘল সরকার তাদেরকে দস্তক দান করে, করমুক্ত ব্যবসা করতে পারবা, ট্যাক্স টুক্স দেওয়া লাগবে না, এরকম একটা সুযোগ তারা পেয়ে যায়। এখন মুঘলদের যেই সেন্ট্রালাইজ সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে অ্যানোমালি ছিল। একদিকে প্রাসাদ ষড়যন্ত্র ছিল, পরে কে শাসক হবে এটা নিয়ে একটা গ্যাঞ্জাম তো ছিলই। এর বাইরে বিভিন্ন অঞ্চলে যাদের শাসন কর্তা হিসেবে পাঠাতো, সেখানে বিদ্রোহ করত। ফলে মোগল শাসনের মধ্যে একটা ইন্টারনাল ক্রাইসিস এটা গ্র্যাজুয়ালি দেখা যায়। এই সুযোগটা ব্রিটিশরা নেয়, আর এই সুযোগটা নিয়েই তারা 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তখনকার যারা মানে সেনাবাহিনীতে ছিল তাদেরকে পর্যাপ্ত ঘুষ-টুস যা দেওয়া দরকার সবই দিয়েছে। এই দিয়েই মূলত তারা কনভিন্স করে, এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা মাত্র 3000 সৈন্য, তাও সবাই ব্রিটিশ না, এখানকার লোক ছিল অনেক, কিন্তু নবাবের যারা সেনাবাহিনী, যারা সেনাবাহিনীতে ছিল, তারা তো যুদ্ধ করে নাই। যত লোক যুদ্ধ দেখতে গেছে, এই লোকেরাও যদি একটা হুঙ্কার দিত, ওই 3000 লোক পায়ের নিচে পড়তো, কিন্তু কেউ কোনো হুঙ্কারও দেয় নাই, আস্তের উপর ছেড়ে দিয়ে চলে আসছে আর কি, বিকজ অফ ব্রাইব, পর্যাপ্ত গুসটুস খাইছে। এখন কথা হচ্ছে, 57 সালের পলাশী যুদ্ধের পরে তারা কি করলেন? এরপরে আবার মুসলমানরা সিচুয়েশনটাকে রিগেইন করার চেষ্টা করলেন। 1764 সালে বক্সারের যুদ্ধ হলো। সেই যুদ্ধ তারা মনে করেছেন, মুসলমান মনে করেছেন হয়তো ব্যাক করতে পারবেন, কিন্তু পারেন নাই। সবাই সম্মিলিত শক্তিকেও ব্রিটিশরা মোকাবেলা করতে পেরেছে। এরপরে 65 সালে 1765 এলাহাবাদ চুক্তির মধ্য দিয়ে যে তারা দেওয়ানি লাভ করলো, সেই দেওয়ানিটা তাদের এখানে অ্যাকনলেজমেন্টটা নিশ্চিত করে। আপনি একটা পাওয়ার হবেন, পাওয়ারের তো স্বীকৃতি লাগবে, তাই না? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে সেই স্বীকৃতিটা এই 1765 সালে লাভ করে।
এখন 1765 থেকে 1857 সাল পর্যন্ত এটা দীর্ঘ সময়। এই সময়কালে তারা কি করেন? এই সময়কালে তারা ভারতবর্ষে তাদের শাসনকে সুসংগঠিত করার জন্য সকল প্রক্রিয়া তারা অবলম্বন করে। তার মধ্যে অন্যতম একটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। নাম শুনছেন না? চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত সামাজিক কাঠামোকে পরিবর্তন করে দিয়েছে। সোশ্যাল স্ট্রাকচারকে চিরস্থায়ী কাঠামো পরিবর্তন করে দিয়েছে। এবং এই যে রাজস্ব কাঠামো তারা তৈরি করে, এই রাজস্ব কাঠামোর কারণে দীর্ঘদিন ধরে যে মুসলমানরা জমিদার ছিল, এলিট ক্লাস ছিল, এরা ক্লাসলেস হয়ে যায়, এখান থেকে তারা সরে যেতে বাধ্য হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মোগল আমলে যেই জমিদাররা ছিল জনগণের প্রতিনিধি, এই ব্রিটিশ আমলে এসে সেই জমিদাররা হয়ে গেল ব্রিটিশদের প্রতিনিধি। এখন ব্রিটিশদের প্রতিনিধি হইলে অসুবিধাটা কোন জায়গায়? এটা আমরা গত 15-16 বছর দেখছি। যে এমপিরা দিনে রাইতে এমপি হয়ে যায়, তারা জনগণের খোঁজ নেয় না। আর যারা জনগণের ভোটে এমপি হইতে হয়, তাদের মাথার ঘাম পায়ে পড়তে হয় আর কি। তো যেটা ব্রিটিশরা করছে, এখন আপনারা গত 15 বছর দেখছেন ব্যাপারটা এটা না, এটা ব্রিটিশদের দেয়া সিস্টেম। ইতিহাস পড়লে দেখবেন যে আপনাদের এখনকার যত অ্যাপ্লিকেশান, এর একটা বড় অংশ ব্রিটিশরা এটা এক্সপেরিমেন্ট করে গিয়েছে। এবং তারা আইন বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। আমি এটা আবার ইসলামীকরণের মধ্যে বলবো। যেমন ধরেন, হেস্টিংসের যে এই সংস্কার, একদম রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, হেস্টিংসের সংস্কার পড়বেন। ওয়ারেন হেস্টিংস 1772 সালে তাকে গভর্নর জেনারেল করে আনার পরে যে সংস্কারগুলো করছে, ওই সংস্কার দিয়েই এদেশে ইসলামের 12টা বাজিয়ে দিছে। ওই সংস্কারগুলো প্রত্যেকটা আমি আমার ব্যাগে নিয়ে আসছি। এটা মনে করছিলাম আপনাদেরকে যদি লাস্টের দিকে সময় পাই, অথবা প্রশ্ন যখন করবেন তখন এটা একটা প্রশ্ন করে বসেন, সেখান থেকে কিছু উত্তর দিব। তো হেস্টিংস এই ব্যাপক ভিত্তিক সংস্কারটা করেছেন, যে সংস্কারের মধ্য দিয়ে গ্রাসরুট লেভেল থেকে প্রশাসনিক, বিচার বিভাগ, সকল লেভেলে অতীতের যে সিস্টেম ডেভেলপ করেছিল সবগুলো অফিসিয়ালি তারা পরিবর্তন করতে শুরু করে। এরপরে যেটি করেছে, তারা একটা প্রশাসনিক আমলাতান্ত্রিক সিস্টেম, ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসি নাম শুনে আমরা ভয় পাই, এই ব্যুরোক্রেসি তারা ডেভেলপ করছে। ব্যুরোক্রেটিক সিস্টেম তারা ডেভেলপ করেছে। সামরিক কাঠামো তারা দাঁড় করিয়েছে। আর কি করেছে তারা? 1813 থেকে 1905 সালের মধ্যে একটা মতাদর্শিক এবং সামাজিক কাঠামো তারা প্রতিষ্ঠা করে। সময় কম থাকার কারণে এগুলো বিস্তারিত আসলে ব্যাখ্যা করা যায় নাই। একটা মতাদর্শিক কাঠামো তারা প্রতিষ্ঠা করে। সে মতাদর্শিক কাঠামোর মধ্যে কি আছে? প্রথমেই হচ্ছে শিক্ষা নীতি তারা পরিবর্তন করে দেয় এবং একটা এলিট ক্লাস তারা তৈরি করে। এতদিন যে এলিট ক্লাস ছিল, 1000 বছর ধরে বাংলায় যে এলিট ক্লাস ছিল, সে এলিট ক্লাসকে অল্টার করে দেয়। 1835 সালে ম্যাকলের যেই পরামর্শ, ম্যাকলের পরামর্শের আলোকে তারা নতুন শিক্ষানীতি প্রণয়ন করে এবং সেই শিক্ষানীতি ইংরেজির জন্যই তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ইংরেজিটাকে বাধ্যতামূলক করে দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়। আরেকটি যেই কাজ করে তারা নলেজকে কলোনি করার চেষ্টা করে। যে হোয়াইটম্যান বার্ডেন শুনছেন না? হোয়াইটম্যান বার্ডেন আফ্রিকা যখন তারা দখল করতে যায়, তারা বলছে দিস ইজ হোয়াইটম্যান বার্ডেন। সাদা লোকের দায়িত্ব হচ্ছে কালো লোকটা বিপদে আছে, এদেরকে মানে সভ্য করা। সাদা লোকদের দায়িত্ব হচ্ছে কালো লোকদেরকে সভ্য করা। সে হোয়াইটম্যান বার্ডেন নিয়ে তারা পুরো আফ্রিকা দখল করে ফেলছে, হাজার হাজার লোককে মেরে ফেলছে। কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে তারা সভ্য করতে আসছে। এখন এনারা আমাদের এখানে যে কাজটা করেন, ওনারা জ্ঞানের একটা উপনিবেশ তৈরি করেন। সিস্টেমটা কি? ব্রিটিশ ইতিহাস সেরা ইতিহাস, ইংরেজি ভাষা সেরা ভাষা, ইংরেজি সাহিত্য সেরা সাহিত্য, শেক্সপিয়ার সেরা কবি, ওনারাই সেরা। আপনার যে এখানে সাহিত্য, সংস্কৃতি, দর্শনে সারা পৃথিবীর সেরা ছিলেন, এগুলো কিছুর আর মূল্য নেই। আপনি যে একটানা 550 বছর পৃথিবীর সেরা ইকোনমি ছিলেন, বলছে আপনি কিছু ছিলেন না, ডাইরেক্ট নেগেট করে দিচ্ছে। এবং
নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে এই সময়। এর মধ্যে একটা বড় প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি তৈরি করা হলো। তারপরে ধরেন আরেকটা বিষয় হচ্ছে যে ভূমি জরিপ, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে একটা দীর্ঘ লেকচার দেওয়া দরকার। এই ভূমি জরিপটা SARS দাগ শোনেন না, SARS, হ্যাঁ, এখন এখন তো চলছে, বাংলাদেশ হচ্ছে BS, হ্যাঁ, SA হচ্ছে একদম ব্রিটিশদেরটা। তো এই যে ভূমি জরিপ করে মুসলমানদের হাত থেকে জমিগুলোকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়া হইলো, এটা কিন্তু আমরা বুঝি নাই। আমরা বুঝছি যে জমিগুলো ঠিকঠাক করে দেওয়া হয়েছে। কারণ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার জমি কোনটা, আপনি কোন জমির মালিক নির্ধারণ করা হচ্ছে। যখন মালিক নির্ধারণ করতে যাবেন তখন তো কাগজপত্র লাগবে, আর আপনি যে জমির মালিক হয়েছেন তো কাগজপত্র নাই এখানে। আপনি ওয়াকফ সম্পত্তির মোতাওয়াল্লি হিসেবে কাজ করতেছেন, এই ওয়াকফ কে করছে আপনিও জানেন না, আপনার বাবাও জানে না, কারণ বাবার সময় এটা ওয়াকফ হয়েছে। এখন সরকার এসে বলছে যে ওয়াকফ সম্পত্তি যে আপনি মোতাওয়াল্লিগিরি করবেন, আপনার এখানে কাগজপত্র দিতে হবে। এখন দেখেন এই ব্রিটিশদের যেই স্ট্রাকচার দাঁড়াকরণের যে প্রক্রিয়া, এটাকে আমরা 4টা স্টেজে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে তারা বাণিজ্যিকভাবে প্রবেশ করছে। আসলে এটা নিয়ে অনেক বড় লেকচার দেওয়ার দরকার। প্রথমে তারা বাণিজ্যিকভাবে ঢুকেছে, গ্রাজুয়ালি তারা রাজনীতিকে কন্ট্রোল করেছে, এরপরে তারা প্রশাসনিক রূপান্তর করেছে, সর্বশেষ সামাজিক ও সাংস্কৃতিক পুনর্গঠন করেছে, যার মধ্য দিয়ে তারা বাংলায় উপনিবেশিক শাসন কাঠামোকে প্রতিষ্ঠিত করে। এখন আসেন আমাদের যেই পরের যে পয়েন্টটা, ইসলামিকীকরণ। কিভাবে ইসলামিকীকরণটাকে ইসলামিকীকরণ করছে, ইসলামটাকে সরিয়ে দিয়েছে গ্রাজুয়ালি। আমরা বলছি যে প্রসেসটা হচ্ছে ভেরি গ্রাজুয়াল, একদম র্যাপিড কোনো কাজ তারা করে নাই। আমরা একটা কথা প্রায় বলি যে এই লোকের মাথায় বুদ্ধি আছে, একদম ব্রিটিশ। সো ব্রিটিশরা কিন্তু আপনার তাৎক্ষণিক কোনো স্টেপ নেয়, ব্যাপারটা এরকম না, তাদের একটা গ্রাজুয়াল ব্যবস্থাপনা আছে। এবার আসেন ইসলামিকীকরণে আমি 7টা পয়েন্ট ব্যাখ্যা করতে চাই। ইসলামিকীকরণে আমার সময় শেষ দিকে আসলে বলিয়েন, মানে আমার তো 10:30 পর্যন্ত মনে না, নাকি মাহমুদ কই? এখনো 20-25 মিনিট আছে। ওকে, ফাইন, অসুবিধা নেই। তাহলে ইসলামিকীকরণে আমি 7টা পয়েন্ট আলোচনা করব। প্রথম হচ্ছে প্রশাসনিক ও বিচার কাঠামোতে পরিবর্তন করে তারা। মুসলমানদের আমলে মুসলিম শাসন আমলে যে বিচার কাঠামো, সেটা একটুখানি আলোচনা করছি, আমাদের আনিসের আলোচনা আসছে। এর আগের ক্লাসে আমি কিছুটা আলোচনা করছিলাম। সো আগের ক্লাসে যারা আসছেন তাদের মনে থাকার কথা। তাহলে প্রশাসনিক এবং বিচার কাঠামোতে তারা কি পরিবর্তনটা করে? আগে কি ছিল? আগে ছিল, আসসালামু আলাইকুম স্যার, আমি একটা ক্লাসে স্যার, জি আসসালামু আলাইকুম, সরি। তো যে কথা বলছিলাম যে মুঘল আমলের যে বিচার ব্যবস্থা, পুরো মুসলিম আমলের কথাই বলি, বিচার ব্যবস্থা কিন্তু শরিয়া ভিত্তিক ছিল। বিচারটার ব্যাপারে আমরা এই বাংলার যারা শাসক ছিলেন তারা কাজীদের ব্যাপারে কেয়ারফুল ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের একটা ঘটনা অনেকেই জানেন, এটা ঐতিহাসিক গ্রন্থে আসছে। গিয়াসউদ্দিন আজম শাহ একবার উনি বাইরে গেছেন আর কি, এন্টারটেনমেন্ট, তখন তো এন্টারটেনমেন্ট তীর ছোড়া হতো আর কি। একটা তীর যে একটা বাচ্চার গায়ে পড়ছে, বাচ্চা মারা গেছে। তো বিধবা মহিলা তিনি কাজীর কাছে আসছেন, কাজী বিচারকের কাছে মানে শাসকের কাছে সমন জারি করছে, অমুক দিন বিচার হবে, আপনি আসেন। তো কাজী আসছে, বিচারক মানে শাসকও আসছে এবং বিচার প্রার্থীও আসছে। তো বিচারের শেষ দিকে এসে যে কথা বিনিময় হয়েছে বিচারক এবং শাসকের মধ্যে, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। যিনি বিচারপ্রার্থীকে বললেন যে আপনি আপনার দাবি উত্থাপন করেন, আপনার কি চাওয়া সেটা বলেন। তিনি দাবি উত্থাপন করলেন, চাওয়া বললেন এবং শাসক সেটা মানতে বাধ্য হলেন।
তো এই সময়ে বিচারককে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন আজম শাহ বলতেছেন, যদি আপনি এই বিচারে কোনো শৈথিল্য প্রদর্শন করতেন তাহলে আজকে আর আপনার গর্দানটা উড়িয়ে দিতাম। এর জবাবে বিচারক বলতেছেন, যদি আজকে কোনো ধরনের শৈথিল্য আপনার মধ্যে দেখতাম তাহলে পিঠের বাকলা উঠে দিতাম, মানে পিঠ লাল করে দিতাম আর কি, লাশে ছড়ি দিয়ে পিঠে। তো বাংলাদেশের এখনকার শাসক কেন, গত কয়েকশো বছরের শাসকদের ক্ষেত্রে এটা বলার কারো সাহস নেই। যেটা বলছিলাম যে মুসলিম আমলের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল মানুষ বিচার পাইতো। সে যত বড় অপরাধী হোক আর সে একেবারে যত ইনোসেন্টই হোক, এটা সে বিচারের মাধ্যমে সেটা পাইতো। এবং যে কাজী সিস্টেম ডেভেলপ করেছে ইসলামের পুরো সময়কালে, কাজীদের সে পাওয়ার ছিল। বললাম না, শাসককেই তারা সমান করার পাওয়ার রাখতেন, শাসককেই মানে শাস্তি দেওয়ার ইখতিয়ার রাখতেন। এখন ব্রিটিশ আমলে এসে কি করলেন তারা? মুঘল যুগে কাজী এবং দুইটা একটু ব্যাখ্যা করা দরকার। কাজী এবং মুতাওয়াল্লিদের কি ভূমিকা ছিল? কাজীদের ভূমিকা ছিল ফৌজদারি মামলা কিংবা ক্রিমিনাল যে মামলা রয়েছে, আদার্স যত ধরনের অপরাধ সংশ্লিষ্ট বিষয়, পারিবারিক কোনো প্রবলেম, এই সবগুলো সলিউশনের জন্য কাজী এখানে দায়িত্ব পালন করতেন, কাজী এটা সলিউশন দিতেন। আর মুতাওয়াল্লিরা মূলত যে সকল ওয়াকফ এস্টেট রয়েছে, ওয়াকফ এস্টেটে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই মোতাওয়াল্লি মানে এখনকার মসজিদে যিনি ওই মানে মসজিদ ঝাড়ু দেয় মোতাওয়াল্লি, এই মোতাওয়াল্লি না। তখনকার মোতাওয়াল্লি হচ্ছে হি ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটর। আর এই ওয়াকফ এস্টেট তো এখনকার মতো 10% দিয়েই এক একজন বলে আমি 10% ওয়াকফ দিছি, আর কয়েক হাজার বিঘা একসাথে ওয়াকফ করে রাখছে। আর এটা অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল অ্যাক্টিভিটিগুলো তখন এই মোতাওয়াল্লিরা করতেন। এখন রক্ষণাবেক্ষণ এবং একই সাথে সেটার অ্যাপ্লিকেশন, একটা ওয়াকফ এস্টেটকে রক্ষণাবেক্ষণ করে তার অধীনের সকল প্রতিষ্ঠানকে পরিচালনা করা ওই মোতাওয়াল্লির কাজ ছিল। তাহলে কাঠামোটা খেয়াল করেন, একদিকে হচ্ছে প্রশাসনিক সরকারি কাঠামো, যেটা বিচারের একটা কাঠামো, আর ইন্টারনালি মোতাওয়াল্লিদের একটা গুরুত্বপূর্ণ রোল সেখানে ছিল। এখন ওয়ারেন হেস্টিংসের যেই সংস্কারগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, যে তিনি জুডিশিয়াল প্ল্যান করলেন, তিনি জেলা পর্যায়ে সিভিল ফৌজদারি আদালত তিনি প্রতিষ্ঠা করলেন, হ্যাঁ, এবং বিচারিক প্রক্রিয়ায় কাজীদেরকে মার্জিনালাইজ করলেন, কাজীদেরকে পার্টিকুলার কিছু কাজের সাথে এঙ্গেজ করে দিলেন। এটা ছিল হেস্টিংসের সময়কার প্রাথমিক কাজ। এরপরে এসে আরেকটু এক্সটেনশন ঘটে। 1864 সালে যে অ্যাক্ট পাস হয়, সে অ্যাক্টের মাধ্যমে কাজীদের কাছ থেকে বিচারিক ক্ষমতা পুরোপুরি কেড়ে নেওয়া হয় 1864 সালে। ইনিশিয়ালি ফৌজদারি ক্রিমিনাল যে মামলাগুলো সেগুলো থেকে সরাই দেওয়া হয়, একেবারে 1864 সালে এসে কাজীদের সকল ক্ষমতা খর্ব করা হয়। এখন কাজীদের সকল ক্ষমতা খর্ব করার পরে এটা নিয়ে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখানে তো হিন্দু মুসলিম কাজী ছিলেন, হিন্দুদের বিষয় হিন্দুরা সলভ করতেন, মুসলমানদেরটা মুসলমানরা সলভ করতেন। তো এটাকে আবার কিছুটা মানে স্বাভাবিক অবস্থা আনার জন্য আবার 1880 সালে কাজী অ্যাক্ট পাস হয়। ওই অ্যাক্টে যেই ইনফারেন্স আমরা ড্র করতে পারি সেটা হচ্ছে কাজীরা মোটামুটি কমিউনিটি চাহিদার আলোকে তারা সমস্যা সমাধান করবেন। কমিউনিটির চাহিদা, এখন দেখেন কমিউনিটি চাহিদার মতো কাজীরা কাজ করে, বিয়ে শাদী নিয়ে ওনারা ব্যস্ত। এখন কাজী মানে হচ্ছে বিয়ের ঘটক, কাজী মানে হচ্ছে তিনি বিয়ের ওই লেখাটা লেখেন, এটাই কাজী। আমাদের কাছে কাজী মানে এটাই, ছোটোকাল থেকে কিন্তু আমরা এইটাই দেখে আসছি, কাজী কিন্তু এটা ছিল না। এবার আসেন দ্বিতীয়, যে 7টা পয়েন্টের দ্বিতীয় হলো শিক্ষা ব্যবস্থায় তারা কীভাবে ইসলামীকরণ করেছে। শিক্ষার যেই ব্যবস্থাপনাটা ছিল সেখানে মাদ্রাসা, মক্তব, খানকা, ওয়াকফ প্রতিষ্ঠানগুলো, যেটা আমি শুরুতে বলেছি, এগুলোর মধ্য দিয়েই মূলত শিক্ষার কার্যক্রমগুলো পরিচালিত হতো। এখানে ফোর্ট উইলিয়াম কলেজের ব্যাপারে অনেক সুনাম আমরা শুনি। ফোর্ট উইলিয়াম কলেজ, তাই না? ফোর্ট উইলিয়াম কলেজ মানে
অন্যরকম অন্য কিছু। বেসিক্যালি ফোর্ট উইলিয়াম কলেজ মডার্ন যেই ওয়েস্টার্ন এডুকেশন তারা প্রতিষ্ঠা করতে চায়, এটা একটা ট্রায়াল দিছে এরা এখানে, এবং সেই ট্রায়ালে কিন্তু ভার্নাকুলার বা ইসলামিক যে নলেজ এগুলো স্থান পায় নাই। এরপরের ঘটনা যেটা ঘটলো 1835 সালে, আমি খুব দ্রুত আগাচ্ছি। 1835 সালে ম্যাকলে মিনিটস, যেটা এডুকেশন মিনিটস, সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আ সিঙ্গেল শেলফ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইজ ওড দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়ান অ্যারাবিয়া। মানে এর চাইতে বড় বেকুবার পৃথিবীতে আছে বলে মানে সন্দেহ হয় আর কি, এর চেয়ে বড় বেকুবার কথা না। যে আরবরা সারা দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে জ্ঞানে গরিমায়, কিংবা আমাদের বাংলা আমরা যে পরিমাণ ডেভেলপ ছিলাম, পুরো ভারতবর্ষের সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আদার্স ল্যাঙ্গুয়েজে ডেভেলপ ছিল, সেই জায়গায় তার মন্তব্য হচ্ছে ইউরোপিয়ানদের একটা মানে আ সিঙ্গেল শেলফ অফ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইজ ওড দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়ান অ্যারাবিয়া। এই হলো তার মন্তব্য। তো এইটা বেসিক্যালি নেগেট করে দেয়া আর কি, কিছু নাই, এটা বাদ দেন। পয়েন্ট হচ্ছে নেগেট করে দেয়া যে এই অ্যারাবিয়ান লিটারেচার সাহিত্যে কর্ম এগুলো আসলে কিছু নাই, আমরা যেটা নিয়ে আসছি এটা দিয়ে কাজ আগাইতে হবে। ফলে এটা যখন এস্টাবলিশড করে দেয়া হয় তখন কি হয়, গ্র্যাজুয়ালি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, লোকাল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে কিংবা অ্যারাবিক পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের উপর বেস করে যে শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ করেছে এগুলোর গুরুত্ব হারিয়ে যায়, এবং ইসলামিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আলেম ওলামারা ছিলেন এরা গ্র্যাজুয়ালি তাদের মর্যাদা থেকে দূরে সরে যায়, তারা আর সেই আগের মতো মর্যাদা পাচ্ছে না। আপনি জাস্ট খেয়াল করেন, গত 15 বছর এই দেশে আলেম ওলামার মর্যাদা পাইছে। রাষ্ট্রীয় কাঠামো থেকে যদি আলেম ওলামাদেরকে মর্যাদা দেওয়া না হয়, মানুষের কী টাকা পড়ছে এত মর্যাদা দেওয়ার? সো তারা এই ম্যাকলের পলিসির কারণে তারা বলা শুরু করলো ধর্মভিত্তিক যত শিক্ষা আছে ইটস এ ব্যাকওয়ার্ড এডুকেশন, ইটস এ আনসাইন্টিফিক এডুকেশন। এবং ইংরেজিটাকেই গ্র্যাজুয়ালি তারা সামনে নিয়ে আসে, এবং ইংরেজি মাধ্যমের সাথে সম্পৃক্ত যারা পড়াশোনা যারা করেছে তাদেরকেই তারা এনকারেজ করা শুরু করে। এর মধ্য দিয়ে আরও কী ঘটনা ঘটে, ওয়াকফ সম্পত্তিগুলো থেকে তারা বঞ্চিত হয়। এরপরে জমিদাররা যে অনুদান দিত, অনুদান আর তাদেরকে দেওয়া যাচ্ছে না। এখন রাষ্ট্র যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করে, মাদ্রাসায় আপনি যদি অনুদান দেন আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে, তাহলে বড় বড় শিক্ষা বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা মাদ্রাসায় টাকা দিবে না? অবশ্যই দিবে, সে ট্যাক্স রিবেট পাওয়ার চেষ্টা করবে। আর যদি বলে মাদ্রাসায় যদি কেউ টাকা দেন তাহলে সেই প্রতিষ্ঠানকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে, তাহলে কোনো লোক মাদ্রাসা টাকা দিব না। এখন সরকার বলতেছে এই ধরনের মাদ্রাসায় বা মক্তবে যারা টাকা দিবে তারা বিপদে পড়বে, কোনো জমিদার টাকা দিতে পারবে না। ফলে জমিদাররা টাকা দিচ্ছে না। ওয়াকফ স্টেটগুলো তো কাগজপত্রের মানে কথা বলে তারা সরকার কন্ট্রোল করে ফেলছে। তাহলে রেজাল্ট কি, এই সব মাদ্রাসা যেখানে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অর্থ সংকটে পড়ে যায়। শুধু তো লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান না, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে 2-3 জন লোক আছে, তারাও বিপদে পড়ে। এই সব মুসলমান বিপদে পড়ে যায়। এখানে আব্দুর রহিম বলেছেন কলাপস অফ মুসলিম স্কলাস্টিক সিস্টেম, এর মধ্য দিয়ে এই যে মুসলমানদের যে এডুকেশনাল অ্যাক্টিভিটির যেই ব্যাপার ছিল এগুলো গ্র্যাজুয়ালি কলাপস করে, এবং মুসলমানদের যে শিক্ষা পশ্চাৎপদতা এবং সামাজিক যে পরিণতি, সেই পরিণতিটা ছিল ভয়াবহ। সেই পরিণতিটা কি? পরিণতিটা হচ্ছে এতদিন ফার্সি ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতেন মুসলমানরা, এখন বলছেন এটা পড়তে পারবেন না, ইংরেজিতে পড়তে হবে। এখন মুসলমানরা বলা শুরু করছে ইংরেজি পড়লে ইমান হারিয়ে যাব। এখন ইমান হারানোর ভয়েতে, ইমান একজন মুসলমানের পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি? ইমান। একজন মুসলমান সে চিন্তা করে তার জীবনের, দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সম্পদটা ইমানটা ধরে রাখা, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যেতে পারা। এখন আলেম ওলামারা বলতেছে ইংরেজি পড়লে ইমান হারা হয়ে যাব। তো এটা শোনার পরে কেউ ইংরেজি পড়তে যাইব? ইংরেজি আর পড়তে যাচ্ছে না। এরপরে আরেকটা কারণও তো আছে,
ব্রিটিশরা যে পরিমাণ মানে নিমুখারামি করছে বা যে পরিমাণ কি বলা চলে মুসলমানদের উপর টর্চার করছে, সো এদের কাছে কেমনে যায়? যে অন্যায় করেছে তার সাথে কাছে তো যাওয়া যাচ্ছে না। এরপরে আরেকটা ব্যাপার এখানে দাঁড়ায়, ইংরেজি মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অনেক ব্যয়বহুল। মুসলমানরা তো এমনি মার্জিনালাইজ হয়ে গেছে, টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই। যেখানে বাংলায় মুসলমানদের মধ্যে কোনো অশিক্ষিত লোক ছিল না, কোনো অশিক্ষিত লোক এখানে ছিল না। এই যে এই শিক্ষার হার এগুলো তো এখানে যেন অ্যাপ্লিকেবল ছিল না। আমাদের সিস্টেমে ছিল 4 বছর বয়সে একটা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক ছিল। বাংলায় কোনো গরিব লোক ছিল না, কোনো অশিক্ষিত লোক ছিল না। এটা শুনলে আপনার কাছে অবাক লাগে না? কোনো অশিক্ষিত এবং গরিব লোক ছিল না। উইলিয়াম হান্টার বলছে যে এখানে মুসলমানদের মধ্যে 100 বছর আগে 75 বছর আগে একজন গরিব লোক পাওয়া যেত না, সে মুসলমানদের মধ্যে এখন আর কোনো ধনী লোক পাওয়া যায় না। তাহলে আমাদেরকে যে হোয়াইট ম্যান বার্ডেনের কথা বলতেছে, নাকি তারা আমাদেরকে এই বর্বরতার দিকে নিয়ে গেছে, এটা আপনারা বিচার করবেন। এরপরে কি করলেন? প্রশাসনিক, আইন, চিকিৎসা, ব্যবসায় মুসলমানরা পিছাইতে থাকে। কারণ কি? কালেক্টর যারা ইংরেজি পড়ছে, মুসলমান ইংরেজি পড়তে যায় নাই, হিন্দু যারা পড়ছে বা অন্য ধর্মে যারা পড়ছে তারা এগিয়ে যায়। এরপরে ম্যাজিস্ট্রেট হয়, জাজ হয়, তারাই হয়। আরে মুসলমানের ব্যাপারে যদি কোনো হিন্দু জাজের অ্যালার্জি থাকে, সব রায় তো তার বিরুদ্ধে যাচ্ছে। আপনার জমিদারি প্রথা নিয়ে বা জমিদারি সিস্টেম নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া হয়েছে, মামলা হিন্দুর পক্ষে রায়। কারণ হচ্ছে যিনি রায় দিচ্ছেন তিনিও হিন্দু, যিনি পেশকার তিনিও হিন্দু, যিনি লিখতেছেন তিনি হিন্দু। আমি বিদ্বেষ ছড়ানোর জন্য বলছি না, দ্যাট ওয়াজ প্র্যাকটিক্যাল, ঘটনা ঘটছে। মুসলমানরা কেউ বিচারের কাজে যায় নাই, কেউ তো পেশকার হইতে যায় নাই, কেউ তো উকিল হইতে যায় নাই। কারণ ধরে নিছে যে এই ইংরেজি পড়লে ইমান হারা হয়ে যাব। এবং মুসলমানদের মার্জিনালাইজেশনটা ডাবল হয়েছে। একদিকে যেমন ইকোনমিক মার্জিনালাইজেশন হয়েছে, আরেকদিকে এডুকেশনাল মার্জিনালাইজেশন হয়েছে। একদম মূর্খ হয়ে গেছে সব। পড়া নাই, লেখা নাই, টাকা নাই, পয়সা নাই, মানে 100 বছরের মাথায় একদম ছন্ন ছাড়া অবস্থা। ঐতিহ্যবাহী যে ইসলামিক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো নেতৃত্ব সংকটে ভোগা শুরু করে। কারণ মানির সাপ্লাই যদি না থাকে, ফুয়েল যদি না থাকে, তাহলে আপনি নেতৃত্ব দিব কেটা? ফুয়েল সাপ্লাই তো নাই, ফুয়েল সাপ্লাই চলে গেছে। ফলে ফাইন্যান্সিয়ালি এই প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে। উচ্চ শিক্ষার যে ব্যবস্থাপনাগুলো ছিল, বড় বড় মাদ্রাসা যেখানে গবেষণা হইতো, যেখানে ডেভেলপমেন্ট নিয়ে কাজ হইতো, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। অর্থনীতির যে ভিত্তি, 3 নম্বর পয়েন্ট, আমরা 7টা পয়েন্টে 3 নম্বর পয়েন্টে চলে আসছি। অর্থনীতির যে ভিত্তি সেটা তারা ধ্বংস করে দেয়। এখন অর্থনীতির ভিত্তি ধ্বংস করার প্রক্রিয়াটা কি? 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা আমি শুরুতে একটুখানি বলছিলাম। ভূমি রাজস্ব ব্যবস্থার পরিবর্তন। দেখুন, মুসলমানদের শাসন করার পেছনে একটা বড় টার্গেট থাকে যে মানুষের উপকার করা, মানুষের উপকার করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এখন মুসলমানরা জমিদারি করতো, এই জমিদারি একটা বড় টার্গেট ছিল সাধারণ মানুষের উপকার করা। কিন্তু যখন জমিদারিটাই সাপ্রেশনের একটা মাধ্যম হয়, তখন বহু মুসলমান ফ্যামিলি তারা জমিদারি থেকে সরে আসে। কারণ প্রতি বছরই তো আপনার ট্যাক্স বাড়তেছে, প্রতি বছরই আপনার খাজনা বাড়তেছে। 1772 সাল থেকে 1793 সাল পর্যন্ত এই যে সময়কালটা, বিশেষ করে 1787 সাল পর্যন্ত, 10 সালে বন্দোবস্ত হওয়ার আগে, এই সাল পর্যন্ত তো কন্টিনিউ টাকা বাড়তেছে। যেখানে একটা জমির খাজনা ছিল ধরেন 1 টাকা, সেটা 10 টাকা হয়ে গেছে। আপনার এই যে 76-এর মনন্তর কেন হলো, 1769-70 সালে যে দুর্ভিক্ষ হলো, এর একটা বড় কারণ তো ট্যাক্স। মানুষ পাগল হয়ে গেছে ট্যাক্সের এই চাপে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, একদিকে মানে উৎপাদন হয় না, অন্যদিকে হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্যাক্সের চাপ। তারা বলছে যারা পলায় গেছে আর যারা পলায় নাই তারা পলায় যাওয়া লোকদের টাকা দিতে হবে। এটার নাম দিছে না যাই পলাতকা।
কেন যাও নাই? তোমাকে পাশের বাড়ির ট্যাক্স দিয়ে দিতে হবে। তো এখন একদম পুরা বংশসহ পালাই গেছে সবাই। সো এই যে ব্যবস্থাপনা তারা ডেভেলপ করেছে পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে, কি হলো? পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে এর আগের ব্যবস্থাপনা কি ছিল? ইজারাদার, আমিন, মোতাওয়াল্লি, মুসলিম প্রশাসনিক আমলারা এখানে কাজ করত। কিন্তু এদের হাতে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি করার কারণে ফাইন্যান্সিয়াল একটা ফ্লো এদের হাতে ছিল, এগুলো সব বাদ পড়ে যায়। নতুন করে কারা আসে? নতুন অধিকাংশ হিন্দু জমিদাররা আসে, এবং যারা ম্যাক্সিমামই ব্রিটিশদের অনুগত ছিল। এরপরে মুসলিম ইজারাদার, প্রশাসনিক আমলা শ্রেণী, যারা বিশেষ করে প্রশাসনিক আমলা শ্রেণীর হাতে তখন গ্র্যাজুয়ালি ক্ষমতাটা বাড়তে থাকে। এর মধ্যে একটা বড় অংশই মুসলমান ছিলেন না। এরপরে যেটি হয় যে মুসলিম কৃষকরা গ্র্যাজুয়ালি আরও গরিব হইতে থাকে, কারণ ট্যাক্সের চাপ। আপনি কত টাকা ট্যাক্স দিবেন? ট্যাক্স এই বছর যত টাকা হচ্ছে পরের বছর আরও বাড়তেছে। যে কারণেই 1793 সালে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট করলো। পার্মানেন্ট সেটেলমেন্টের কি পার্মানেন্ট, এটা কি জানেন আপনারা? ট্যাক্স পার্মানেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্টে ট্যাক্সটা পার্মানেন্ট, হ্যাঁ, জমিদারি পার্মানেন্ট না। আপনি যদি এই ট্যাক্সটা দিতে না পারেন তাহলে আপনার জমিদারি চলে যাবে। সো ট্যাক্সটা তারা পার্মানেন্ট করেছে তাদের রেগুলার অ্যাক্টিভিটিকে স্বাভাবিক রাখার জন্য। এখন অসুবিধা যেটা ঘটছে, ধরেন এই জমিটা আমরা যেখানে দাঁড়ানো আছি, এই জমিটার ট্যাক্স নির্ধারণ হয়ে গেছে অতিরিক্ত। এখানে 5 টাকা হওয়ার কথা ছিল, 10 টাকা নির্ধারণ হয়েছে। অন্য একটা 5 টাকা হওয়ার কথা ছিল, হয়েছে 3 টাকা। এই যে 10 টাকা হইলো, এই 10 টাকারই স্থায়ী হয়ে গেছে। ফলে এই এলাকার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আর যে ঘটনাটা ঘটছে, যে সকল এলাকা মুসলিম জমিদার ছিল সেখানে বেশি ট্যাক্স আরোপ হয়েছে। সো আলটিমেটলি মুসলমানদের এক জমিদারি টিকাইতে পারতেছে না। অন দ্য আদার হ্যান্ড ওই মুসলিম এলাকায় মুসলমান সংখ্যা তো বেশি। সো ওই মুসলমান কৃষকরাও এখানে দারিদ্র্যের কষাঘাতে পড়া শুরু করলো। এরপরে ওয়াকফ সম্পত্তির যেই বিষয়, এটা তারা ডাইলুট করে দেয়। হ্যাঁ, এরপরে আপনি আসেন মুসলিম ব্যবসায়ী ও কারিগরি শ্রেণী যারা ছিলেন, কারিগর শ্রেণী, এদেরকে তারা ধ্বংস করে দেয়। ধ্বংস মিনস হচ্ছে কি করে, যে বণিক শ্রেণী যারা ছিলেন তাদের ব্যবসায় নানান ধরনের এম্বার্গো তৈরি করা, যাতে রাইটলি ব্যবসাটা করতে না পারে। এখন লোকাল যে ব্যবসায়ীরা, এরা যদি ব্যবসা করে তাহলে ব্রিটিশরা কী করবে? ব্রিটিশরা তো নিজেরা ব্যবসায়ী, এরা তো আসছে এখানে ব্যবসা করার জন্য। এখন আপনার লোকাল মানুষদেরকে যদি ব্যবসা করার জন্য সুযোগ করে দেয় তাহলে ওদের তো আর ব্যবসা করার জায়গা থাকে না। এই জন্য লোকাল যে ব্যবসায়ীরা আছে তাদের যত ধরনের নিপীড়ন করা যায় এটা তারা ব্যবস্থা করছে। ফলে জিনিসপত্রের লোকাল পিপলরা কোনো কিছু বানাইলে জিনিসপত্রের দাম বেশি পড়ে, তারা কম দামে সেল করা শুরু করছে। কারণ তারা তো মেশিনে বানাচ্ছে, ওগুলো ওই মেশিনে বানানোর জিনিস এনে আপনাকে দিচ্ছে, আপনার কাছে কম দামে পেয়ে আপনি আর এই লোকালগুলো কিনতেছেন না। গ্র্যাজুয়ালি এই লোকাল ব্যবসায়ীরা বিপদে পড়ে যাচ্ছে, যেটার মডার্ন ভার্সন হচ্ছে কি ওপেন মার্কেট ইকোনমি, যেটা এখন চলছে। যে আপনার দেশের তাঁত শিল্প টিকতে পারতেছে না, কারণ মেশিনের যেই উৎপাদন, সে উৎপাদন তো অনেক বেশি। একজন তাঁতি কতটুকু কাজ করতে পারে? এরপরে তারা আমদানি নির্ভর, যেটা বলছি অলরেডি, কারিগর শ্রেণী নদীর বাণিজ্যগুলো তারা নিয়ন্ত্রণ করা শুরু করে। মুসলিম ব্যবসায়ীদেরকে নানান ধরনের অবস্টাকেলের সামনে ফেলে দেয়। 4 নম্বর পয়েন্ট, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ন্ত্রণ করা শুরু করে। যেটা আমি শুরুতে একটুখানি বলেছিলাম, ওয়াকফ স্টেটগুলো ছিল, ওয়াকফ ব্যবস্থাপনায় তারা হস্তক্ষেপ করে, ওয়াকফ আইন তৈরি করে। যে ওয়াকফ আইনের 1863 সালে যে ওয়াকফ আইন করে, এই ওয়াকফ আইনের মূল কথা কি? ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধানে সরকারি পরিদর্শনটা নিশ্চিত করা হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়াকফের উদ্দেশ্য জনগণের কল্যাণমূলক কিনা তা নির্ধারণের ক্ষমতা আদালতের হাতে দেওয়া হয়। আদালত নির্ধারণ করবে যে আপনি কল্যাণমূলক কাজ করেন কি করেন না, মোতাওয়াল্লি ঠিক আছে কি আছে না। এখন মোতাওয়াল্লি এখন জনগণের কল্যাণ রেখা কার কল্যাণ শুরু করছে?
আদালতের কল্যাণ শুরু করছে, বিচারকদেরকে যা উপটোকন দিয়ে আসে, কারণ তো মোতালেগিরি থাকতেছে না। সে জনগণের কল্যাণ আর কী করবে? এখন তো সে রেসপন্সিবল টু দ্য কোর্ট। কোনো বিপদ আপদ হইলে একটা মামলা হয়ে যাবে, আর ওই মামলা ওনার মোতালেগিরি নাই। এরপরে ওয়াকফ জমি এবং সম্পত্তি প্রশাসনিকভাবে আটকানো এবং দখলের সুযোগ করে দেয়া। কোনো একটা ঝামেলা বাচ্চে, ওয়াকফের উপর এম্বার্গো জারি করে দিয়েছে, বলছে আপনি আর এখনের মতো আনলি না, এটা সরকার তত্ত্বাবধান করবে। তো সরকার তত্ত্বাবধান করবে মানে কি? ওই ওয়াকফ স্টেটের সাথে অন্তত আরও 5,000 লোক জড়িত, 5,000 শিক্ষার্থী জড়িত, এদের ভাগ্য ঝুলে গেল। ওয়াকফ সিস্টেমটা অকার্যকর হলো। মসজিদ মাদ্রাসাগুলো আস্তে আস্তে অর্থনৈতিক যে কাঠামো থেকে তারা ছিটকে পড়ল। এরপরে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আর্থিক পতন হলো এর মধ্য দিয়ে। ওয়াকফের সম্পত্তি সরিয়ে ফেলার কারণে খানকায় মাদ্রাসায় যে শিক্ষকরা পড়াতেন তারা বেতন পাইতেছে না আর। অসংখ্য গ্রামীণ মক্তব বন্ধ হয়ে গেল। ধর্মীয় শিক্ষার মান কমে যাওয়া শুরু করলো। মুসলিম সমাজের শিক্ষাগত সামাজিক অবস্থান আরও গ্র্যাজুয়ালি অবনতির দিকে চলে গেল। এর বাইরে পীর মাশায়েখ যারা ছিলেন, যারা দিন প্রচারের কাজটা করতেন, তারা তো বিপদে পড়ে গেছে। এক একটা খানকার সাথে একটা ওয়াকফ সম্পত্তি জড়িত ছিল, সে খানকাও এখন আর ফাংশন করতেছে না। এরপরে সুফিরা যে নেতৃত্ব এতদিন ধরে দিয়ে আসছিলেন, সেই নেতৃত্বেও অসুবিধা তৈরি হইল। কৃষকরা যে ন্যায় বিচার পাইতেন, কৃষকরা ধরেন কোনো একটা অসুবিধা হয়েছে, কাছেই কাজীর কাছে যাইতে এতদিন, কাজী সমাধান করে দিত, তার একটা অথরিটি ছিল, পাওয়ার ছিল। এখন বলছে কাজীর কোনো পাওয়ার নেই, আদালতে যাইতে হবে। একটা মামলা আদালতে যায় ওই বিচার পাইতে 4 বছর। যার জন্য বিচার প্রার্থী সে অলরেডি মারা গেছে। তো এই যখন সিস্টেম তারা ডেভেলপ করলো, আলটিমেটলি মানুষ আর ন্যায় বিচারের পাওয়ার যে সুযোগ ছিল সেটা থেকে দূরে সরে গেল। এরপরে সামাজিক নেতৃত্বের পরিবর্তন হয়ে গেল। সামাজিক নেতৃত্বের পরিবর্তন কি? ঐতিহ্যবাহী যে মুসলিম পরিবারগুলো ছিল সেগুলো আর নেতৃত্বে থাকতে পারে নাই, যেহেতু তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই, তার জমিদারি হারিয়ে গেছে। এখন বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে, যাদের নেতৃত্ব তৈরি হওয়ার মেকানিজমটাই হচ্ছে ভুল। তারা মধ্যস্বত্বভোগী হিসাবে শুরু করছে। এরা হচ্ছে জোরদার, এরা আরেকজন জমিদারের অধীনে কাজ করে আপনাকে সাপোর্টিভ ছিল। এখানে সে কৃষকের কাছ থেকে খাজনা তুলতো, সে এখন মহান নেতা হয়ে গেছে। ফলে তার কাজই তো হচ্ছে মধ্যস্বত্বভোগী, এবং সে মাঝখানের ইনকামটাই তার মেইন। ফলে জনকল্যাণ তো তার মূল কাজ থাকে না, সে স্বাভাবিকভাবে জনকল্যাণের দিকে ঝুঁকেও না। এবং সুফি নেটওয়ার্কটা ভেঙে পড়ার কারণে যেটি হয়েছে, সুফিদের সাথে অনেক মানুষের সম্পৃক্ততা ছিল, তারাও ধীরে ধীরে ইনকামের রাস্তা হারিয়ে ফেলে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটা, ভাষা ও সংস্কৃতির নীতিতে ইসলামাইজেশন করে। তারা কি করে? এখানে আরবি, ফার্সি এবং উর্দু এই 3টা ভাষা এখানে বাংলার পাশাপাশি পাওয়ারফুল ছিল। যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের এই বাংলায়, ফার্সি ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ব্রিটিশরা আসার পরেও দীর্ঘদিন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। এখন ধরেন এই ফার্সি ভাষার উপর ভিত্তি করে পড়াশোনা করে যারা ডেভেলপ হয়েছে, হঠাৎ করে বলল যে ফার্সি ভাষা আর চলবে না, ইংরেজি যারা পড়ে আসছো শুধু তারাই চলবে। তাহলে ফলে ধরেন এখন যদি বলা হয় বাংলাদেশে যারা সরকারি কাজ করে, এরা বাংলা ইংরেজি 2 ভাষা চলবে না, এখন থেকে হিন্দি ভাষায় তোমাকে লেখালেখি করতে হবে। যদি এই কথা বলে কি হবে? এই লক্ষ লক্ষ মানুষ যারা কাজ করতেছেন এরা বেকার হবে না? এখানে কেউ কেউ হয়তো হিন্দি অথবা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, হিন্দি না বলে অন্যটা বলা দরকার ছিল, তো যে কোনো ল্যাঙ্গুয়েজ তখন তাকে শিখতেও তো সময় লাগবে, অনেকে শিখবেও না। দেখেন এই যে মোবাইল ফোন অনেক আমাদের সিনিয়র প্রফেসররা ব্যবহার করতে না, বলছে এটা ঝামেলা মনে হয়, অনেকেই দুনিয়া থেকে চলেও গেছেন, কারণ এই নতুন ঝামেলার সাথে মানুষ যাইতে চায় না। ফলে দীর্ঘদিন ধরে অ্যারাবিক, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের উপর বেস করে যে শিক্ষার ডেভেলপমেন্টটা হয়েছিল, সেই শিক্ষা এখন আর গ্রহণ করতেছে না কেউ, বলছে এটা
মানে ওই যে আমরা বলি এটা খ্যাত, মানে এটার কোনো ভ্যালু নাই আর কি। যখন এগুলো বলা শুরু করলো, আলটিমেটলি একটা বিশাল সংখ্যক মানুষ এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হলো। আরেকটা ব্যাপার দেখেন, সে তো এতদিন ফার্সি একটা শব্দ করলে বুঝতো, উর্দু একটা শব্দ করলে বুঝতো, আরবিক শব্দ করলে বুঝতো, আর ইংরেজি তো আর সে বুঝে না, বিচারালয়ে গিয়েও বুঝে না, বিচারের বাইরেও বুঝে না। তার নিজের সম্পত্তি থাকার পর সে সম্পত্তি হারায় ফেলতেছে, কারণ সে বুঝে নাই বিচারক তার কী অর্ডার করছে, ফলে তার সম্পত্তি সে হারায় ফেলছে। সে এই মেকানিজম, এই প্রসেসের সাথে সে ঢুকতে পারে নাই। ফলে গ্রাজুয়ালি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলমানরা তাদের ক্ষমতা ক্ষয় হতে দেখেছে। তাদের শিক্ষার দিক থেকে ক্ষয় হচ্ছে, প্রশাসনিক দিক থেকে ক্ষয় হচ্ছে, সামগ্রিক দিক থেকে তারা তাদের সুযোগ সুবিধাকে হারিয়ে ফেলেছে। ইন্টারেস্টিং আরেকটা ঘটনা যেটা ঘটলো এর মধ্যে, বেঙ্গল রেনেসা, আমরা খুব বড় সহ করে পড়ি বেঙ্গল রেনেসা, দ্যাট ওয়াজ মেকানাইজড। সিস্টেমটা কি ছিল? একটা মেকানাইজড সিস্টেম, যে বাংলার ভাষার যেই ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, বেসিক্যালি ওয়েস্টার্ন ফিলোসফিতে, ওয়েস্টার্ন আউটলুককে সামনে রেখে বাংলার ডেভেলপমেন্টের কথা তারা ভাবতেছে। ফলে যেটি হয় যে বাংলা সাহিত্য মূলত হিন্দু পুরাণ, জাতীয়তাবাদ, ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, ইউরোপীয় চিন্তায় একদম মিলেমিশে একাকার হয়ে যায়। মুসলমানদের যে চিন্তা, এগুলো আর এখানে স্থান পায় না। এখানে ইসলামী জীবন, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য এগুলো উপেক্ষিত হতে থাকে। মুসলিম লেখক, কবি, পণ্ডিতেরা সাংস্কৃতিকভাবে উপেক্ষিত গৌণ অবস্থায় পড়ে যান। এর পরের পয়েন্ট 6 নম্বর, রাজনৈতিক প্রতিনিধিত্বে মুসলমানদের দুর্বলকরণ করা হয়। মুসলমানরা গ্র্যাজুয়ালি রাজনীতির জায়গাও দুর্বল হয়ে পড়ে। কীভাবে দুর্বল হয়? দুর্বল হওয়ার জন্য আমরা দেখি যে যেই মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে এই সময়, মধ্যবিত্ত শ্রেণী, বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়। আপনি দেখবেন প্রায়ই কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী ছাড়া এটা হবে না, ওইটা হবে না। তো বাংলায় যে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়, এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু ইউরোপিয়ান মধ্যবিত্ত শ্রেণীর মতো না। ইউরোপে যে মধ্যবিত্ত শ্রেণী ডেভেলপ করে, সেটা এন্টারপ্রেনারশিপ বেস করে, তারা উদ্যোক্তা হয়েছে। ইউরোপিয়ান মধ্যবিত্ত শ্রেণীরা কি ছিল? উদ্যোক্তা। আর আমাদের মধ্যবিত্ত শ্রেণী হলো কি? ডিপেন্ডেন্ট। এরা চাকরি করে, সরকারি চাকরি করলে হে মধ্যবিত্ত শ্রেণী। এরপরে ধরেন মানে কবি সাহিত্যিক হইতেছে, কিছু সরকারি টাকা পয়সা পাচ্ছে, মানে একটা ডিপেন্ডেন্ট ক্লাস। এবং এই ডিপেন্ডেন্ট ক্লাসকেই মানে যেটা বলা হয়, টার্মিনোলজি দেওয়া হয়, এরা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এখন এই মধ্যবিত্ত শ্রেণী যেই গ্রুপটা হয়, তারা মেইনলি তো মুসলমানদের সংখ্যা সেখানে অনেক কম। কারণ যেই শিক্ষার উপর বেস করে মধ্যবিত্ত শ্রেণীটা আসলো, যেই মানে প্রফেশনের উপর বেস করে আসলো, সেখানে মুসলমানদের পার্টিসিপেশন কম। ফলে সরকারের যে রাজস্ব বিভাগ, আদালত, ক্লারিক্যাল যে অ্যাক্টিভিটি, এগুলো মুসলমানরা করে না। আর এরাই আমলারা, এরা হচ্ছে এখন মধ্যবিত্ত শ্রেণী। এরপরে কি ঘটে? প্রতিনিধিত্ব হারায় কোথায়? যখন চিরস্থায়ী বন্দোবস্তটা হয়, সেখানে প্রতিনিধিত্ব হারায় ফেলে। চিরস্থায়ী বন্দোবস্ত আমি শুরুতে বলেছি যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে যেই প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনটা ঘটে যায়, সেখানে মুসলমানরা মার্জিনালাইজ হয়ে যায়। মুসলিম কৃষক, তখনকার সমাজের এলিট ক্লাস, সমৃদ্ধশালী ফ্যামিলিগুলো, হ্যাঁ, পুরাতন মোগলদের আমলা যারা ছিলেন, নবাবদের আমলা পরিবার যারা ছিলেন, এরা সব মার্জিনালাইজ হয়ে যায়। এরপরে মুসলমানরা রাজস্ব, আদালত, পুলিশ, জেলা প্রশাসনে তারা প্রতিনিধিত্ব পায় নাই। আমরা যেই পরিসংখ্যান দেখি, যেটা ডব্লিউ হান্টার বলছেন, ইন বেঙ্গল মুসলিমস ওয়ার অলমোস্ট এন্টায়ারলি এক্সক্লুডেড from the lower and middle rank of revenue administration. Entirely excluded. Revenue administration এ মুসলমানদেরকে আর ঢুকতে দেওয়া হয় নাই।
এরপরে ফার্সি ভাষার বিলুপ্তির কারণে মুসলমানদের চাকরি, যেটা আমি শুরুতে বললাম, একটা বড় অংশ চাকরি হারিয়ে ফেলে, যেহেতু ল্যাঙ্গুয়েজটা ফার্সিকার অ্যাকসেপ্ট করতেছে না, ভার্নাকুলার এখানকার বাংলা ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ইংরেজি। ফলে ফার্সি ভাষার পণ্ডিত যারা, তারা আর মর্যাদা পাচ্ছেন না। পুলিশ এবং জেলা প্রশাসনে কি হয়, 1860-এর দশক পর্যন্ত পুলিশ বাহিনীতে মুসলমানদের সংখ্যা এক অঙ্কে নেমে আসে। মুসলমানদের সংখ্যাটা কীরকম কমে, একেবারে নেগলিজিবল অবস্থায় চলে আসে। রফিউদ্দিন আহমেদ স্যার এটা খুব সুন্দর লিখেছিলেন। এরপরে সিভিল সার্ভিস, আইসিএসে মুসলমানদের প্রতিনিধিত্ব নাই। কেন নাই? আইসিএস পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য কলকাতা যাওয়া লাগে। তো পূর্ব বাংলার মানুষ কলকাতা যেতে পারতেছে না, না আছে ইংরেজি পড়াশোনা, সব মিলে আইসিএসেও কোনো ধরনের পাচ্ছে না, এই এন্ট্রেন্স পাচ্ছে না। এই মরার উপর খাড়ার ঘা হয়ে যায় কোনটা? এর মধ্যে যেই মাদ্রাসা এডুকেশনটা এখানে ছিল, এটাকে তারা ডাবল করে দেয়, আলিয়া এবং কওমি স্টাইল। আলিয়া মাদ্রাসা যখন তারা প্যাট্রোনাইজ করা শুরু করে, এই যে লক্ষ লক্ষ মাদ্রাসা এতদিন ধরে প্রতিষ্ঠিত ছিল, সেগুলো তো কওমি, এখনকার এই কওমি ঘরানার মাদ্রাসা আর কি, ছোট ছোট ক্ল্যান করে করে এগুলো। তো এর মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়, একটা বিভাজন তৈরি হয়ে যায়। ফলে এডুকেশন সিস্টেমের মধ্যেও মুসলমান নিজেরা কাদা ছড়াছড়ি শুরু করে। কলকাতা আলিয়া মাদ্রাসা আপনারা নিশ্চয়ই জানেন যে হেস্টিংসের একটা বড় একটা কন্ট্রিবিউশন আমরা জানি। হেস্টিংস কেন কলকাতা আলিয়া মাদ্রাসা তার ওই সময় করতে গেলেন মূলত যাতে লোকাল এমন কিছু লোক পাওয়া যায় যে আরবি ফার্সি বুঝবে কিন্তু আঙ্গ কথা মতো চলবে, মানে ব্রিটিশদের কথা মতো চলবে কিন্তু তারা আরবি ফার্সিও ভালো বুঝবে। তো মোটামুটি এভাবেই আমরা দেখি যে মুসলমানরা মানে তার অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক অ্যাক্টিভিটি কিংবা অন্যান্য যেই কর্মকাণ্ড, সেগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এরপরে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে সামরিক কাঠামোতে মুসলমানদের অংশগ্রহণ কমানো হয়। মুসলমানদের ব্যাপারে একটা আউটলুক ডেভেলপ করে। আউটলুকটাকে কীভাবে ডেভেলপ করে? মুসলমানরা হচ্ছে কেমন ব্রিটিশদের চোখে, এরা হচ্ছে অধিক যুদ্ধপ্রবণ, এরা মার্শাল চিন্তা করে। আসসালামু আলাইকুম স্যার। এরপরে মুসলমানদের ব্যাপারে তাদের কথা হচ্ছে এরা বিদ্রোহী সম্ভাবনা বেশি, এদের মধ্যে বিদ্রোহী হওয়ার প্রবণতা এদের মধ্যে অনেক বেশি। হ্যাঁ, পটেনশিয়ালি রেভিলেস যেটা। এরপরে মুসলমানরা মুঘলদের সামরিক ঐতিহ্য ধারক বাহক, অতএব এদেরকে আর ব্রিটিশ সামরিক বাহিনীতে নেওয়া যাবে না। এবং বিশেষ করে 1857 সালের পরে, সিপাহী বিদ্রোহের পরে তারা আরও সিরিয়াস হয়ে যায়। সিপাহী বিদ্রোহের আগে যতটুকু মুসলমানরা সেনাবাহিনীতে ছিল, সিপাহী বিদ্রোহের পরে সেটুকুও তারা এক্সক্লুড করে দেয়। যেমন এখানে ইকরাম রাব্বানি এবং সীমা আলভি একটা লেখা দেখিয়েছেন, ব্রিটিশদের চোখে মুসলমানরা ছিল রিভিলিয়ন প্রোন এলিমেন্টস। এরপরে হান্টার বলছেন, মুসলিমস ওয়্যার দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য মিউটিনি। এই যে 1857 সালে যে বিদ্রোহ হয়েছে, এটার প্রিন্সিপাল আর্কিটেক্ট তারা মুসলমানদেরকে সাব্যস্ত করে। দে মাস্ট বি ডিজার্মড অ্যান্ড কিপড অ্যাওয়ে ফ্রম দ্য মিলিটারি। এবং সরকারের যেই প্রসিডিংস আসে, সেই প্রসিডিংসে 1858 সালের প্রসিডিংসে বলা হয় যে মুসলমানদের হাতে কোনো অস্ত্র রাখা যাবে না, এরা যাতে সেনাবাহিনীতে থাকতে না পারে। 1857 সালের আগে সেনাবাহিনীতে নর্থ ইন্ডিয়ান মুসলমানদের সংখ্যা অ্যারাউন্ড 35% ছিল, কিন্তু সেটা 1870 এসে দেখা যায় মাত্র 7%। ইয়াসমিন খানের দ্য গ্রেট ওয়ার অ্যান্ড ইন্ডিয়া, এই বইতে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। আয়েশা জালালের বক্তব্যে আসে যে বঙ্গ অঞ্চলে মুসলিম সৈন্যরা প্রায় সম্পূর্ণ বাদ পড়ে। হ্যাঁ, কারণ হচ্ছে বেঙ্গলি মুসলিমস আর সিন অ্যাজ এ পলিটিক্যালি ডেঞ্জারাস। বাঙালি মুসলমানদেরকে বাদ দেওয়ার পিছনে তাদের যেই কারণ, এটা হচ্ছে যে এরা
ডেঞ্জারাস মনে করতো। ইভেন ধরেন কলকাতা থেকে যে দিল্লি রাজধানী ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়, এটা নিয়ে আরেকদিন পরে ক্লাসে বলবো। সের পিছনেও কিন্তু বাঙালিদের এই পলিটিক্যাল পটেনশিয়ালিটি তারা আসলে আর সহ্য করতে পারে নাই। এখন ধরেন এই যে সামরিক কেরিয়ারটা মুসলমানদের হাত থেকে চলে গেল, যেটা আমি নর্থ ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স দিলাম 35 থেকে 7% নিয়ে আসছে, তাহলে এই যে সৈন্যবাহিনীতে যারা ছিল, অশ্বারোহী বাহিনীতে, আর্টিলারি ফোর্সে, ইভেন যারা পটেনশিয়াল ভবিষ্যৎ সেনাবাহিনীতে যাওয়ার লোক ছিল, এরা সব বেকার হয়ে যায়। এবং মুসলমানদের যে নেতৃত্ব, শৌর্য, বীর্য, এটা ড্যামলিশ হইতে থাকে। মুসলমানদের রাজনৈতিক শক্তি লোপ পায়। মুসলিম নেতৃত্ব যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবস্ট্যাকল তৈরি হয়। মুসলমানদের সামগ্রিকভাবে সামাজিক যে মেরুদণ্ডটা আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, যে ব্যাকবোন, যত অ্যাঙ্গেলের ব্যাকবোন আছে সব ভেঙে দেওয়া হয়। ডব্লিউ হান্টার বলছেন যে মুসলিম লস্ট নট অনলি এমপ্লয়মেন্ট বাট দেয়ার প্রেস্টিজ, দেয়ার ট্র্যাডিশন অফ পাওয়ার অ্যান্ড দেয়ার হিস্ট্রিক্যাল স্ট্যাটাস অ্যাজ এ রুলিং ক্লাস। সো দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করলাম যে ইসলামিকীকরণটা কীভাবে হলো বাংলায়, কীভাবে গ্র্যাজুয়ালি আমাদের এই সিস্টেমটাকে কলাপস করে দেওয়া হলো। আমি শেষ করব 1757 সালের আগে যেই ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করার জন্য তারা মোটা দাগে যে কয়েকটা জায়গায় হাত দিয়েছে, প্রশাসনিক, বিচার ব্যবস্থায়, শিক্ষার পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থনৈতিক ভিত্তি তারা নষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে, ওয়াকফ এস্টেটগুলো দখল করে, মাদ্রাসাগুলোকে দুর্বল করে, সাংস্কৃতিক পরিচয়কে সংকুচিত করে, আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ফেলে আমাদের গ্র্যাজুয়ালি ইসলামিকীকরণ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।